ওকে। আচ্ছা, এর আগের ক্লাসগুলোতে আমরা হচ্ছে পরমাণুর মডেল নিয়ে আলোচনা করতেছিলাম। রাদারফোর্ড পরমাণু মডেল আলোচনা করছি। সেখানে কিছু ভুল ভ্রান্তি ছিল, ওগুলো ঠিক করাচ্ছে কি বোর, অর্থাৎ বোর পরমাণু মডেল তারপরে আলোচনা করছি। তো বোরের পরমাণু মডেলেও আসলে কিছু ভুল ছিল। তো সেই ভুলগুলো ওভারকাম করা হয়েছে হচ্ছে তোমার কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে। অর্থাৎ আমরা নেক্সট যে মডেল আলোচনা করব সেই মডেলটা হচ্ছে তোমার কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। কিন্তু কথা হচ্ছে যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল যাওয়ার আগে কিছু কিছু জিনিস, অর্থাৎ কিছু কিছু টার্ম আমাদের জেনে রাখা উচিত। তো সেই টার্মগুলো সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, আমাদের এবারে টপিক হচ্ছে যে এটা আমাদের 2.2 টপিক, তোমার বইয়ে দেখবে যে 2.2 টপিক, ঠিক আছে। এই টপিকটাতে কি বলছে যে পরমাণুর গঠন সম্পর্কে তরঙ্গ বলবিদ্যা নিয়ে আলোচনা করছে, যে আমরা তরঙ্গ বলবিদ্যা সম্পর্কে জানবো। আর একটা জিনিস জানবো কি, যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। এই দুইটা জিনিস আর কি, এই দুইটা জিনিস একটু ডিসকাস করার পরেই হচ্ছে যে আমরা কোয়ান্টাম বলবিদ্যা যে পরমাণু, এটা একটা কম্বাইন পরমাণু মডেল, সেই পরমাণু মডেলটার ভিতরে কী কী আছে সেগুলো আলোচনা করবো। কিন্তু তার আগে আমাদের এই টার্মগুলো সম্পর্কে, যে তরঙ্গ বলবিদ্যা, তারপর শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ কী, এই জিনিসগুলো আমরা জানবো। আচ্ছা, তো কথা হচ্ছে কি যে নিলস বোর, অর্থাৎ রাদারফোর্ড বোরের যে পরমাণু মডেল আমরা দেখছি, তো ওই পরমাণু মডেলটাও কিন্তু একদম প্রপার না। এখানে সব কিছু হচ্ছে ঠিকঠাক বর্ণনা করা নেই। হ্যাঁ, তো বোর কি করছিল, বোর বলছিল যে ইলেকট্রন, যে পরমাণুর মধ্যে যে আছে যে ইলেকট্রন আছে, ঠিক আছে, ইলেকট্রন পরমাণুর মধ্যে কি ইলেকট্রন, তো এই ইলেকট্রন হচ্ছে যে তোমার শুধু হচ্ছে যে ইলেকট্রন কি কণা হিসেবে আচরণ করে, অর্থাৎ কণার মতো আচরণ করে। অর্থাৎ ধরো যেটা পরমাণুর নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রনগুলো এরকম করে মনে করে ঘুরতেছে, তো এগুলো হচ্ছে যে কি কণা, যেটা হচ্ছে ইলেকট্রন। কিন্তু এই সেম জিনিস, হ্যাঁ সেম জিনিস, এটা বোর তোমার ধারণা দিয়েছে কত, 1913 সালের দিকে, 13 সালের দিকে। কিন্তু 1924 সালে তোমার একজন বিজ্ঞানী লুই ডি ব্রগলি, এই বিজ্ঞানী কি বলছে যে ইলেকট্রন পরমাণুর কক্ষপথে যে ইলেকট্রনের কথা বলতেছে, অর্থাৎ যে বাইরের দিকে যে ইলেকট্রনগুলো থাকে, এই ইলেকট্রনের, ঠিক আছে, এই ইলেকট্রনের দুইটা ধর্ম থাকে। এক, কণা ধর্ম থাকে, অর্থাৎ এটা কণার মতো আচরণ করে, ইভেন এটা হচ্ছে কি তরঙ্গের মতো আচরণ করে, ঠিক আছে। অর্থাৎ ডি ব্রগলি কিসের ধারণা দিছে, যে আমাদের যে কক্ষপথে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান, সেই ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো কখনো কণার মতো আচরণ করতে পারে, আবার কি তরঙ্গের মতো আচরণ করে। কিন্তু আগে হচ্ছে যে বোর এই জিনিসটাকে শুধু হচ্ছে যে কণার সাথে তুলনা করছে, ঠিক আছে। তো এনার এই যে ইলেকট্রনের, ডি ব্রগলি যে বললো যে ইলেকট্রন কণা এবং তরঙ্গ দুইটা ধর্মই আছে, এনার এই মডেলটাকে আরেকটু মডিফাই করা হয়, ঠিক আছে। এই মডেলটাকে আরেকটু মডিফাই করে, কে মডিফাই করে হচ্ছে শ্রোডিঞ্জার, ইরউইন শ্রোডিঞ্জার, ঠিক আছে। তো ওনাকে বলা হচ্ছে শ্রোডিঞ্জার, ঠিক আছে। এই ব্যক্তি, এই ভদ্রলোক, এই বিজ্ঞানী, ঠিক আছে। ইনি কী করছে, এনার এই তরঙ্গের আছে যে কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম যে ছিল, অর্থাৎ তরঙ্গ কণার দ্বৈত ধর্ম, এই ধর্মটাকে আরেকটু ব্যাখ্যা করে ইনি আছে যে কি করছেন, যে তরঙ্গ সমীকরণ আবিষ্কার করছেন, ঠিক আছে। তরঙ্গ সমীকরণ দিয়েছেন, এবং এই তরঙ্গ সমীকরণ থেকেই সামনের দিকে হচ্ছে কি তরঙ্গ সমীকরণের উপর ভিত্তি করে, ঠিক আছে, অর্থাৎ তরঙ্গ সমীকরণের উপর ভিত্তি করে কি করা হয়েছে, যে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল। ওকে,
আচ্ছা, আমরা কি তাহলে এটা আছে কি আমাদের নতুন একটা পরমাণু মডেল, এবং এটা হচ্ছে সব থেকে আধুনিক। ঠিক আছে, এটাই হচ্ছে সব থেকে আধুনিক। ওকে, আধুনিক মডেল। তাহলে আমরা কি মডেল সম্পর্কে জানছি? রাদারফোর্ডের মডেল, তারপর হচ্ছে কি জানলাম, বোরের মডেল জানছি, এবং বোরের মডেল থেকে সবচেয়ে আধুনিক যে মডেলটা কোয়ান্টাম পরবিদ্যা পরমাণু মডেল, এইখানে মনে করো আমরা পৌঁছালাম। ঠিক আছে। আচ্ছা, আমাদের মেইন টার্গেট হবে যে এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা এবং বিস্তারিত জানা। হ্যাঁ, তো এই কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেলে ঢোকার আগে আমাদের আরও কিছু ছোটোখাটো জিনিস আছে, যে জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই টপিকেরই অন্তর্গত। তো প্রথম যে জিনিসটা আমি জানবো, আচ্ছা আমি তাহলে এই জিনিসটাকে আলাদা করে দিলাম। আমি কিন্তু একদম বইয়ের সিকোয়েন্স অনুযায়ী দেখাচ্ছি, তো তুমি ওইভাবেই পড়বা। আচ্ছা, আমাদের প্রথম যে জানার বিষয়টা সেটা হচ্ছে যে চলমান বস্তুর, অর্থাৎ কোনো একটা বস্তু যদি চলমান হয়, তো চলমান বস্তুর কণা ধর্ম ও তরঙ্গ ধর্ম সম্পর্কে হচ্ছে যে আমরা জানবো। এটা হচ্ছে কিন্তু কি ডি ব্রগলির সমীকরণ। এখানে চলমান বস্তু বলতে আমার ইলেকট্রনকে বোঝাচ্ছে। তো ইলেকট্রনের যে তোমার কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে, এটা হচ্ছে ডি ব্রগলি কীভাবে, এই যে একটু আগে আলোচনা করলাম যে লুইস ডি ব্রগলি বলছিল যে কণা ধর্ম তরঙ্গ ধর্ম, তো উনি কীভাবে হচ্ছে এই জিনিসটাকে প্রমাণ করছে সেটা সম্পর্কে আমরা একটু হালকা ধারণা নেব। ওকে, আচ্ছা, এখানে আবার ডি ব্রগলি করছেন কি দুইটা বিজ্ঞানীর তত্ত্বের সাহায্য নিয়েছেন, অর্থাৎ দুইটা বিজ্ঞানীর দুইটা সূত্র, আলাদা আলাদা সূত্রকে কাজে লাগাইছে। অর্থাৎ এই যে ইলেকট্রনের যে তোমার কণাধর্ম তরঙ্গ ধর্ম আছে, এই জিনিসটা প্রমাণ করার জন্য দুইটা বিজ্ঞানীর তত্ত্ব কাজে লাগাইছে। হ্যাঁ, একটা আছে যে এরকম যে ম্যাক্স প্লাঙ্কের, বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক তোমার কি সূত্র দিছে বলো? সূত্র দিছে যে ই, ধরো কোনো একটা কক্ষপথে যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের শক্তি কত? ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। আমরা আগেও কিন্তু এটা দেখে আসছি, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। ই হচ্ছে মানে কি বলতে বোঝাতে চাচ্ছি, যে ধরো এটা একটা পরমাণুর এটা হচ্ছে তোমার কক্ষপথে এটা ধরো একটা ইলেকট্রন। হ্যাঁ, এই ইলেকট্রনটার শক্তি কত, অর্থাৎ কত শক্তিতে এটা চারপাশে ঘুরতেছে, তো সেই ইলেকট্রনের শক্তি হচ্ছে কত? ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটা হচ্ছে ম্যাক্স প্লাঙ্ক দিছেন। এবং বিজ্ঞানী আইনস্টাইন আরেকটা হচ্ছে যে তোমার ভরা শক্তির মধ্যে সম্পর্ক দিছে। ঠিক আছে, আইনস্টাইন কি তত্ত্ব দিছিল? এটা হচ্ছে খুবই বিখ্যাত একটা সূত্র, যে ই ইজ ইকুয়াল টু কত? এমসি স্কোয়ার। এটা তুমি যে কোনো জায়গায় হচ্ছে শুনে থাকবা যে আইনস্টাইনের বিখ্যাত একটা সূত্র কি, ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। আচ্ছা, এখানে এম হচ্ছে তোমার কি? অবশ্যই ইলেকট্রনের ভর, অর্থাৎ যে ইলেকট্রনটা মনে করো ঘুরতেছে কক্ষপথে সেই ইলেকট্রনের ভর। আর সি হচ্ছে কি বলো? সি হচ্ছে আলোর বেগ। এই যে দুইজন বিজ্ঞানীর দুইটা আলাদা আলাদা সূত্র, তো এই দুটো সূত্রকে কম্বাইন করছে কে? ডি ব্রগলি। তো তিনি কি বলছে, এই দুটো সূত্রকে যদি আমি একখানে কম্বাইন করি, ঠিক আছে, এই দুটো সূত্রকে একখানে করি, এটাও ই সমান সমান কত? এইচ নিউ, ই সমান সমান কত? এমসি স্কোয়ার। দুইটাকে যদি এটাও ই, তার মানে এইচ নিউ সমান 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 আমি কি লিখতে পারবো? এমসি স্কোয়ার। অর্থাৎ আমি এই দুটাকে একখানে করলে লিখতে পারবো এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? এইচ নিউ, তাই না? এম সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ নিউ লেখা যায়, কারণ দুইটাই ই। আরও কি লেখা যায়, যে এম সি স্কোয়ার মানে কি? দুইটা সি আলাদা করে দিলাম ভেঙে, এম সি সি এইচ। আমরা আরও জানি, আমরা আরও কিন্তু হচ্ছে যে পড়ে আসছি, কি পড়ে আসছি বলো তো? আরও পড়ে আসছি এদিকে, আগে কিন্তু পড়ে আসছি যে নিউ, যেটা নিউ অর্থাৎ কম্পাঙ্ক, যেটা এটা কিন্তু কম্পাঙ্ক। হ্যাঁ, পরে আমরা কিন্তু আগেও পড়ে আসছি কম্পাঙ্ক ইজ ইকুয়াল টু কত? সি বাই ল্যামডা। কী পড়ে আসছি? সি বাই ল্যামডা। সি হচ্ছে আলোর বেগ, আর এই ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর এটা হচ্ছে কি? কম্পাঙ্ক। ওকে, কম্পাঙ্ক। তার মানে এখানে এইচ তো আমার ঠিকই থাকলো, এই নিউটাকে আমি কি হিসেবে প্রকাশ করতে পারি? সি বাই ল্যামডা। এখন এখানকার একটা সি, এখানকার একটা সি কেটে দাও, তাহলে কি থাকে? বা এম সি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা। ঠিক আছে, এম সি ইজ ইকুয়াল টু কি? এইচ বাই ল্যামডা। আচ্ছা দেখো তো, এই সি মানে কি? বেগ। এই সিটাকে তুমি কি বলতে পারো? সিও যা কথা
আলোর বেগ, সিটাকে আমি ভি হিসাবে অনেক সময় প্রকাশ করতে পারি, অর্থাৎ সি লিখলাম বা ভি লিখলাম কোনো ইয়ে না, এটা হচ্ছে কি বেগই নির্দেশ করতেছে। ঠিক আছে। আচ্ছা, তুমি ফিজিক্স একটা টার্ম সম্পর্কে আগেই অবগত ছিলে না? কি টার্ম সম্পর্কে অবগত বলো তো? যে ভরবেগ, এটাকে পি দ্বারা প্রকাশ করতাম, এম ভি এরকম লিখতে না? এটা কি বলা? ভরবেগ বলতাম। ভর এবং বেগের গুণফলকে কি বলা হয়? ভরবেগ বলা হয়। তার মানে তুমি হচ্ছে যে ভরবেগের জায়গায় কি লিখতে পারো? পি ইজ ইকুয়াল টু এমভি। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। এখানে কিন্তু এমসিটাও কিন্তু আসলে কি আসলে মিন করতেছে বলো? ভরবেগই কিন্তু হচ্ছে কি মিন করতেছে। হ্যাঁ, এখানে এমসি বলো বা এমভি বলো একই কথা। ঠিক আছে। আচ্ছা, তাহলে তুমি এটাকে এরকম বলতে পারো যে বা পি ইজ ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, বা এটাকে যদি একটু আরেকটু মানে বইয়ের মতো করে লিখতে চাও তাহলে লেখা যায় যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই, ল্যামডা ইজ ইকুয়াল টু কত? এইচ বাই পি। ঠিক আছে, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি। এই যে এই জিনিসটা লিখলাম না, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি, বা ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমভিও লিখতে পারো। পি ইজ ইকুয়াল টু কত? এমভি বা এমসি। এটা নিয়ে ইয়ে করার কিছু নেই যে এমভি লিখবো না এমসি লিখবো, একই, তুমি যে কোনো দুইটার একটা জিনিস লিখতে পারো, এমভি বা এমসি। তো ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই পি অথবা এইচ বাই এমভি, এইটাই হচ্ছে মূলত কি? এইটাই হচ্ছে তোমার ডি ব্রগলির সমীকরণ। ডি ব্রগলির সমীকরণ। আচ্ছা, তো ওনার এই সমীকরণটা আসলে প্রমাণ করে কিভাবে যে তোমার এখানে কণা ধর্ম আছে এবং তরঙ্গ ধর্ম আছে? দেখো, ল্যামডা মানে কি বলো তো? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ল্যামডা মানে হচ্ছে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তার মানে এই জিনিসটাই তোমার আসলে কি মিন করতেছে? এই তরঙ্গ দৈর্ঘ্য যে কথাটা বললাম, এই জিনিসটাই কি আসলে তরঙ্গ দৈর্ঘ্য? এটাই কি যে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি? যে ইলেকট্রনের কি আছে? ইলেকট্রনের আছে তরঙ্গ ধর্ম। তার মানে তো এই ল্যামডাটা দ্বারা নির্দেশ করতেছে যে ওই ইলেকট্রনটার কি আছে? তরঙ্গ ধর্ম আছে। আবার সমীকরণে যদি তুমি একটু এই দিকে তাকাও, উল্টা দিকে তাকাও, বিপরীত দিকে তাকাও, তাহলে এইখানে তুমি দেখতে পারবা পি ভরবেগ। ঠিক আছে, একটা কণারই কিন্তু শুধু হচ্ছে কি ভরবেগ থাকতে পারে। ঠিক আছে, ধরো যে একটা কণা, মনে করো এম ভরের একটা কণা ভি বেগের সামনের দিকে যাচ্ছে, তার মানে তুমি লিখতে পারবে পি ইজ ইকুয়াল টু কত? এম ভি। তার মানে এটা হচ্ছে একটা কি কণা। ঠিক আছে, তার মানে এখানে যে পিটা লেখা আছে বা এখানে যে এমসি লেখা আছে, এটা মূলত কি নির্দেশ করে? কণা ধর্ম। তার মানে আমি এটা বলতে চাচ্ছি যে এই ডি ব্লক যে সমীকরণটা দিছে, ওনার সমীকরণ থেকে আমরা এটা বলতে পারি যে ইলেকট্রনের কি আছে? অনেক সময় আমরা যদি চিন্তা করি যে তরঙ্গ ধর্ম আছে, অবশ্যই আছে। কেন আছে? কারণ এখান থেকে আমরা কি ল্যামডা এর সাথে একটা সম্পর্ক পাই। আবার ওটাকে আমরা কণা ধর্ম হিসেবে কি করতে পারি? আখ্যায়িত করতে পারি, কারণ ওটার সাথে কি একটা পি এর তোমার একটা সম্পর্ক আছে। এই জিনিসটাই এটাই হচ্ছে কি তোমার ডি ব্রগলির সমীকরণ। খুব ভালো করে মাথায় রাখবা, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আচ্ছা, এবার আমাদের ওইখানেরই আরেকটা জিনিস সম্পর্কে, অর্থাৎ ওই টপিকেরই নাম্বার যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে কি যে ইলেকট্রনের যে তরঙ্গ ধর্ম আছে, ওইটা আমরা ব্যাখ্যা জানবো। এবং আরও একটা জিনিস জানবো যে ইলেকট্রনের যে আমরা বোর কক্ষপথ থেকে একটা প্রমাণ পড়ে আসছি না, রাদারফোর্ড বোর ওনার 2 নম্বর শিকার যে একটা কথা বলছিল না, যে কোনো একটা কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এমভি আর এন ইজ টু এস পাই। তো উনি কিন্তু এই জিনিসটার প্রমাণ দিতে পারে নাই, ঠিক আছে, প্রমাণ আলোচনা করতে পারে নাই। কিন্তু আমরা হচ্ছে এইখানে দেখবো যে আসলে এমভি আর ইজ ইকুয়াল টু যে এন এইচ টোয়াইস পাই হয়, অর্থাৎ এইচ বাই টোয়াইস পাই এর এন গুণিতক হয়, এই জিনিসটার প্রমাণ হচ্ছে যে আমরা আলোচনা করবো। ওকে, দুটো জিনিস মোটামুটি আলোচনা। প্রথম জিনিসটা হচ্ছে কি যে আচ্ছা দেখো কিভাবে আমরা এটাকে প্রমাণ করি। আচ্ছা, ধরো যে একটা পরমাণুর নিউক্লিয়াস আছে, এটা একটা ইলেকট্রন মনে করে এরকম করে ঘুরতেছে। ঠিক আছে, একটা ইলেকট্রনের কক্ষপথ এরকম করে ঘুরতেছে। ধরো যে কেন্দ্র থেকে এটার ব্যাসার্ধ হচ্ছে কত? আর কেন্দ্র থেকে ব্যাসার্ধ হচ্ছে, এই ব্যাসার্ধটা হচ্ছে কতটুকু? আর পরিমাণ ব্যাসার্ধ। ঠিক আছে, আর পরিমাণ ব্যাসার্ধ, যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব হচ্ছে আর। তাহলে এই সম্পূর্ণ, তাহলে এটা একটা বৃত্তাকার কক্ষপথ। তো বৃত্তাকার কক্ষপথে মনে করো একটা ইলেকট্রন ঘুরতেছে। তাহলে এইখান থেকে শুরু করে একবার যদি সে প্রদক্ষিণ করে, অর্থাৎ ইলেকট্রনটা ঘুরে একবার যদি আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলে এটা আবার পরিধি। ঠিক আছে, এটা হচ্ছে কি পরিধি। তো
কোনো একটা বৃত্তাকার পরিধি আমরা কি দ্বারা ডিনোট করি বলো তো? তুমি হয়তো সূত্র পড়ে আসছো যে কোনো একটা বৃত্তের পরিধি আমরা কি দ্বারা নির্দেশ করি? যদি বৃত্তের ব্যাসার্ধ আর হয় তাহলে পরিধি হচ্ছে কত? টোয়াইস পাই আর। এটা হচ্ছে বৃত্তের পরিধি। তো ডি ব্রগলি আসলে কি বলছিল? ডি ব্রগলি বলছিল যে কোনো একটা ইলেকট্রন যখন এরকম একটা বৃত্তাকার কক্ষপথের পরিধি দিয়ে এরকম তোমার ঘুরবে, ঠিক আছে? তো তখন সেই জিনিসটা কিসের সমান হবে? যে ওই যে ইলেকট্রনটা আছে, ঠিক আছে, ওই যে ইলেকট্রনটা আছে, ইলেকট্রন ডি ব্রগলি কি বলছে? ইলেকট্রনটাকে যে আমরা কণা হিসেবে বিবেচনা করবো এরকম না, ইলেকট্রন তখন হয়ে যাবে কি? তরঙ্গ, ঠিক আছে? এরকম তরঙ্গ আকারে আচ্ছা যে তোমার ক্রমান্বয়ে প্রদক্ষিণ করবে। তার মানে ডি ব্রগলির মতে, ডি ব্রগলির মতে হচ্ছে কি যে যখন ইলেকট্রনটা এরকম সম্পূর্ণ একবার প্রদক্ষিণ করে আসে, অর্থাৎ পরিধি হচ্ছে তরঙ্গের কি এই যে যখন তরঙ্গের মতো যায় তখন কি ধর্ম থাকে? ল্যামডা। ওইটা হচ্ছে এন ল্যামডার সমান। মানে ডি ব্রগলির যে কথাটা আছে এটাকে যদি আমরা ভাঙাই তাহলে বলতে পারবো যে পরিধি ইজ ইকুয়াল টু কত? এন ল্যামডা। অর্থাৎ এটাকে তুমি বলতে পারো পরিধি হচ্ছে কত? টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু কত? এন ল্যামডা। এবং তুমি একটু আগে প্রমাণ করে আসলে না যে ল্যামডা ইজ ইকুয়াল টু কি? ল্যামডা ইজ ইকুয়াল টু তুমি প্রমাণ করে আসলে না এরকম যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত? এইচ বাই এমভি বা এইচ বাই এমসি, এইচ বাই এমসি বা এইচ বাই এমভি যেটাই বলো না কেন। তার মানে তুমি লিখতে পারো যে বা টোয়াইস পাই আর ইজ ইকুয়াল টু এন আছে, এই ল্যামডার জায়গায় আমি বসাই দিলাম এইচ বাই কত? এমসি। হ্যাঁ, দেন তুমি এটাকে আরেকটু যদি সাজায় লিখতে পারো কীরকম যে আমি পক্ষান্তর করলাম, এমসিটাকে উপরে নিয়ে গেলাম আর টোয়াইস পাইটাকে নিচে নিয়ে আসলাম। তার মানে তুমি তখন এটাকে লিখতে পারো যে এম সি আর ইজ ইকুয়াল টু এন তো আমার ঠিকই আছে, এইচ ও আমার ঠিকই আছে, এইখান থেকে টোয়াইস পাইটা নিচে আসলো। এই যে আমি কিন্তু ডি ব্রগলির এই যে ডি ব্রগলির এটা কিন্তু ডি ব্রগলির ইকুয়েশন। তো ডি ব্রগলির ইকুয়েশন দিয়ে আমি প্রমাণ করে ফেললাম এই জিনিসটা যে এম সি আর ইজ ইকুয়াল টু এন ইন টোয়াইস পাই। অর্থাৎ এম সি আর কিন্তু কি? এম সি আর হচ্ছে আমার এম সি আর বা এম ভি আর, এটা কিন্তু আমি বোর কক্ষপথ থেকে পড়ে আসছি, এটা আছে কি তোমার কৌণিক ভরবেগ, ঠিক আছে? আর হচ্ছে এন তো তুমি জানলা, এইচ বাই টোয়াইস পাই হচ্ছে কি সংখ্যা। তো এইটা হচ্ছে আমার প্রমাণ হয়ে গেল যে কৌণিক ভরবেগ হচ্ছে কত? এইচ বাই টোয়াইস পাইয়ের এন সংখ্যক গুণিতক, ঠিক আছে? এইচ বাই টোয়াইস পাইয়ের কি? এন সংখ্যক গুণিতক। এটা আমি কি করলাম? প্রমাণ করে ফেললাম, ঠিক আছে? ওকে, আচ্ছা। তো এই যে আমি এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে ইলেকট্রনটা এরকম দেখাইছে না, ইলেকট্রনের দুই প্রকার। ইলেকট্রন এক বোর তথ্য মতে কি কণা হিসেবে ঘুরতো, কিন্তু এখন সে কি হিসেবে ঘুরবে? ডি ব্রগলির তথ্য অনুযায়ী এরকম তরঙ্গের মতো করে ঘুরবে, ঠিক আছে? এটা আমি ডি ব্রগলির সমীকরণ করার সময় বললাম না, আবার বলে দিলাম। তার মানে কি ইলেকট্রন এখন কীভাবে ঘুরবে? এইরকম তরঙ্গ আকারে ঘুরবে, ঠিক আছে? কারণ আঁকা বাঁকা এটা হচ্ছে তরঙ্গ। তাহলে ইলেকট্রন কিসের মতো ঘুরতেছে? এখানে ডি ব্রগলির মত অনুযায়ী তরঙ্গর মতো করে ঘুরতেছে। ওকে, এটা একটু জেনে রাখো। আচ্ছা, তাহলে আমাদের এই জিনিসটা গেল। তাহলে আমি এখান থেকে প্রমাণ করে ফেললাম যে কৌণিক ভরবেগ হচ্ছে কি? যে এইচ বাই টোয়াইসের এন সংখ্যক গুণিত, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার তোমার বইয়ের একটা সমস্যা সম্পর্কে আমরা আলোচনা করবো। এটাকে তুমি ম্যাথ বলতে পারো না, এটা একটা ইন্টারেস্টিং থিওরি বলতে পারো বা ইন্টারেস্টিং তথ্য বলতে পারো। যে কি বলছে দেখো, প্রবলেমটা দেখো। প্রবলেম না, এটা কোনো ম্যাথ না, জাস্ট থিওরি হিসেবেই তুমি এটাকে বিবেচনা করতে পারো। যে বোর মডেল পরমাণু, অর্থাৎ বোর মডেল থেকে, হ্যাঁ, একটা বোর ইলেকট্রন, ঠিক আছে? কি হয়েছে? যে বোর পরমাণুর মধ্যে একটা বোর ইলেকট্রন তৃতীয় শক্তি স্তর বা স্থির কক্ষপথে, ধরো যে এটা একটা কি বলবো যে পরমাণু, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এটা তার তৃতীয় শক্তি স্তর, একটা ইলেকট্রন, এটা হচ্ছে একটা ইলেকট্রন, ঠিক আছে? তৃতীয় শক্তি স্তর একটা ইলেকট্রন একটা কক্ষপথে আবর্তন করতে মানে সম্পূর্ণ, মনে করে ইলেকট্রন তৃতীয় কক্ষপথে এরকম করে ঘুরে আসতেছে, ঠিক আছে? পূর্ণ আবর্তন করতে কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি হবে, মানে কয়টা পূর্ণ তরঙ্গ কী হবে সৃষ্টি হবে এরকম। এই যে আমি একটু আগে দেখালাম না যে
তোমার ইলেকট্রন যখন ঘুরে এরকম তরঙ্গের মতো করে ঘুরে। তো এখানে আসলে কী হয়েছে যে বোর যে মডেল আছে সেই বোর মডেলের সাথে তোমার ডি ব্রগলির যে সমীকরণ আছে ডি ব্রগলির যে সমীকরণ আছে তাদের মধ্যে একটা সম্পর্ক বের করছে যে ইলেকট্রন তো মনে করো কণা হিসেবে ঘুরতেছে, তাহলে তুমি যদি ইলেকট্রনের কণা হিসেবে না ঘুরে তরঙ্গ হিসেবে চিন্তা করো তাহলে কয়টা এরকম তরঙ্গ সৃষ্টি করবে, আর এরকম যে তরঙ্গের মতো করে যে আসবে সেরকম কতগুলো তরঙ্গ সে প্রদক্ষিণ করবে সেটা আমাকে প্রমাণ করতে বলছে। কোথা থেকে প্রমাণ করতে বলছে? যে বোরের সাথে ডি ব্রগলির কী সম্পর্ক সেই জিনিসটা আমি বের করবো। ঠিক আছে, তো বোর থেকে আমি কি জানি, বোর মডেল থেকে কি জানি, বোর মডেল থেকে জানি না যে এম ভি আর ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু এইচ বাই টুয়াইস পাই, এই জিনিসটা জানি। আচ্ছা, এটাকে আমি একটু আগের মতো ঠিক করে নিলাম। কীভাবে ঠিক করে নিলাম? টুয়াইস পাইটাকে এদিকে নিলাম, এম ভিটাকে নিচে দিয়ে দেবো। তার মানে কী হবে, টুয়াইস পাই আর ইজ ইকুয়াল টু কত, এন আমার এখানে ঠিক থাকতেছে, এইচ আমার এখানে ঠিক থাকছে, এখানে আসে কত এম ভি, টুয়াইস বাই এইচ বাই এম ভি এরকম আসে। আচ্ছা, এখন তুমি তো দেখে আসছো যে এইচ বাই এম ভি হচ্ছে কি, ডি ব্রগলি থেকে কি দেখে আসছো, ডি ব্রগলি থেকে এই জিনিসটা কি, এই জিনিসটা তোমার ল্যামডা না? আমরা একটু আগে দেখেছিলাম ডি ব্রগলি থেকে যে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। তার মানে এখানে তুমি বসাই দিতে পারো যে টুয়াইস পাই আর ইজ ইকুয়াল টু এন ইন্টু ল্যামডা, এন ইজ ইকুয়াল টু কত, ল্যামডা। ঠিক আছে, আচ্ছা এই টুয়াইস পাই আর জিনিসটাই কি, পরিধি না? টুয়াইস পাই আর বৃত্তের পরিধিকে আমরা কি দ্বারা নির্দেশ করি, পরিধি নির্ণয় করি না? তো পরিধি 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 ইজ ইকুয়াল টু কত, এন ইন্টু ল্যামডা। এই জিনিসটা নিয়ে আমি আসলে কথা বলবো যে পরিধির সাথে কি সম্পর্ক, পরিধির সাথে কি সম্পর্ক, এন ল্যামডা সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা এখন তুমি এন এর মান যদি এখানে 3 বিবেচনা করো, কত বিবেচনা, 3, মানে 3 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ। তার মানে এই যে পরিধি যে ধর্মটা আছে, পরিধি যে জিনিসটা, এটা হচ্ছে তোমার, তুমি বিবেচনা করতে পারো যে কণা ধর্ম। ঠিক আছে, কেননা কারণ কণাটাই হচ্ছে যে সম্পূর্ণ পরিধিটা আছে যে পাস করতে পারে, সম্পূর্ণ পরিধিটাকে অতিক্রম করে, একবার দুইবার তিনবার এরকম করে অতিক্রম করে। তার মানে পরিধি হচ্ছে কি, কণা ধর্ম। কণা ধর্মের সাথে তরঙ্গ ধর্মের কি সম্পর্ক, যে তোমার জয় নাম্বার কক্ষপথ হবে ততটা কি ল্যামডা পাবা। ঠিক আছে, জয় নাম্বার কক্ষপথ, এখানে পরিধি বলতে বোঝাচ্ছে যে তোমার 3 নাম্বার কক্ষপথের পরিধি, তৃতীয় কক্ষপথের পরিধি, তৃতীয় কক্ষপথের পরিধি, তৃতীয় কক্ষপথের পরিধি হচ্ছে কত, 3 ল্যামডা। ঠিক আছে, তৃতীয় কক্ষপথের পরিধি হচ্ছে কত, 3 ল্যামডা। তার মানে এরকম কয়টা তরঙ্গ পাবো, যেহেতু এটা 3 নম্বর কক্ষপথ, এরকম তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে 3টা, 2টা, 3টা। তার মানে এরকম কয়টা তরঙ্গ, এরকম কিন্তু একটা আপস একটা ডাউন মিলে হচ্ছে একটা তরঙ্গ, তারপর একটা আপ একটা ডাউন মিলে কি 2 নম্বর তরঙ্গ, এখানে 2টা তরঙ্গ, তারপর একটা আপ একটা ডাউন মিলে কি 3টা তরঙ্গ। তার মানে যেহেতু এটা 3 নম্বর কক্ষপথ, তাহলে এখানে তরঙ্গ আমরা ল্যামডা কয়টা পাবো, 3টা পাবো। ঠিক আছে, যদি এটা 4 নম্বর কক্ষপথ হইতো তাহলে হচ্ছে কি আমরা ল্যামডা কয়টা পাইতাম, 4টা পাইতাম। আচ্ছা, তার মানে তুমি একটা জিনিস বোঝার ট্রাই করো, যে ধরো এটা হচ্ছে যে পরমাণুর কেন্দ্র, আর এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ। এখন এই কক্ষপথে তোমাকে এরকম করে দিয়ে দিছে যে একটা ইলেকট্রন 1 2 3 4 5, অর্থাৎ তোমাকে একটা কক্ষপথে দিছে, দিয়ে বলছে যে এখানে তোমার এরকম 5টা পূর্ণ তরঙ্গ আছে। তার মানে তুমি নির্দ্বিধায় বলে দিতে পারবা যে এইটা কয় নাম্বার কক্ষপথ, এন এর মান হচ্ছে 5। ঠিক আছে, তার মানে তুমি চিত্র থেকেও বলতে পারবা যে এটা কয় নাম্বার কক্ষপথ। তোমার চিত্রে যদি দেখো যে এরকম 5টা পূর্ণ তরঙ্গ আছে, তার মানে এটা হচ্ছে কি 5 নাম্বার কক্ষপথ। তো এই সম্পর্ক। ঠিক আছে, আমরা হচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য থেকেও, অর্থাৎ ল্যামডার মান থেকেও বলতে পারি এটা কত নাম্বার কক্ষপথ। এই জিনিসটাই আসলে মূলত এখানে প্রমাণ করছি আমরা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এই জিনিসটা আসলে কি, দেখো হাইজেনবার্গ একটা তত্ত্ব দিয়েছিলেন। ঠিক আছে, একটা সূত্র দিয়েছিলেন। সূত্রটা কি, বা উনি কি বলছিলেন,
যে তুমি কখনোই কি করতে পারবা না, যে ধরো এটা একটা তোমার পরমাণুর কক্ষপথ, এইখানে ধরো একটা ইলেকট্রন কি আলোর বেগের কাছাকাছি আছে, যে এই কক্ষপথটা বরাবর কি এরকম করে কন্টিনিউয়াসলি ঘুরতে আছে, ঠিক আছে? তো তুমি তো ইলেকট্রন মনে করো এরকম করে ঘুরতেছে, তো হাইজেনবার্গ আসলে প্রমাণ করছে তুমি এই গতিশীল ইলেকট্রনটার হয় তুমি কি নির্ণয় করতে পারবা, অবস্থান ঠিক আছে, হয় তুমি অবস্থান নির্ণয় করবা, অথবা তুমি ভরবেগ। তুমি যদি এই ইলেকট্রনটার ভরবেগ বের করো, ঠিক আছে, তাহলে অবস্থান বের করতে পারবা না। আবার তুমি যদি অবস্থান বের করো তাহলে কি বের করতে পারবা না, ভরবেগ বের করতে পারবা না। মানে একই সাথে তুমি হচ্ছে যে অবস্থান অথবা ভরবেগ দুইটা জিনিস ডিফাইন করতে পারবা না। তুমি যদি অবস্থান বের করতে চাও যে ইলেকট্রনটা আসলে কোথায় আছে, তাহলে এটার ভরবেগ আর বের করতে পারবা না, ঠিক আছে? আবার তুমি যদি এটার ভরবেগ বের করতে চাও, তাহলে ওই ইলেকট্রনটা কোথায় আছে এটা তুমি লোকেট করতে পারবে না, কারণ ইলেকট্রনটা কি খুব দ্রুত এই কক্ষপথ দিয়ে মুভ করতেছে, খুব দ্রুত মুভ করতেছে। তো দ্রুত মুভ করার কারণে হয় তুমি এটার অবস্থান বের করবা, অথবা তুমি এটার কি বের করবা, ভরবেগ বের করবা, দুইটার একটা। কিন্তু দুইটাই একসাথে হচ্ছে যে তুমি নির্ণয় করতে গেলে দেখবা যে একটু ভুল আসতেছে, যদি দুইটাই তুমি একসাথে নির্ণয় করো। তো এই ভুলটার পরিমাণ আসলে কতটুকু, ঠিক আছে, এই ভুলটার পরিমাণ আসলে কতটুকু। তো তুমি এই গতিশীল ইলেকট্রনটার যে অবস্থান, সেটাকে তুমি ডেল এক্স দ্বারা পরিমাপ করো। ধরো যে আমি ডেল এক্স দ্বারা বোঝাচ্ছি যে ইলেকট্রনটা এখন এই জায়গাটাতে আছে, ঠিক আছে? ডেল এক্স দ্বারা তুমি কি নির্ধারণ করলা, অবস্থান। আর ডেল পি দ্বারা তুমি নির্দেশ করলা ভরবেগ, ঠিক আছে? ভরবেগ তুমি তো জানো যে এমভি, এই জিনিসটা হচ্ছে ভরবেগ কি, এমভি। তার মানে অবস্থান আর ভরবেগ তুমি ধরে নিলে ডেল এক্স আর ডেল পি। তো হাইজেনবার্গের তথ্য অনুযায়ী তুমি লিখতে পারবা, উনি বলছেন যে তুমি যদি অবস্থান আর ভরবেগ নির্ণয় করতে চাও, তাহলে যে ভুলটা হবে, ঠিক আছে, ভুলের পরিমাণ কিসের ভুলের পরিমাণ, যে ভরবেগ আর অবস্থানের যে নির্ণয়ের যে ভুলটা হচ্ছে, সেই ভুলের পরিমাণ হবে h/4π এর সমান, ঠিক আছে? ভুলের পরিমাণ হবে কি, কত, যে h/4π এর সমান। বা এইটাকেই তুমি হচ্ছে যে উনি লিখছে যে হ্যাঁ হ্যাঁ, তো এই ভুলের পরিমাণ বলতে কি বোঝাচ্ছে, যে ডেল এক্স আর ডেল পি এর গুণফল, ডেল এক্স ইন্টু ডেল পি, ডেল এক্স ডেল পি এর গুণফলটা কি হবে, যে বড় হবে h/4π এর থেকে, h/4π যে আছে এটা থেকে হয় সমান হবে অথবা কি হবে, বড় হবে। তো এইটাই হচ্ছে তোমার হাইজেনবার্গের সূত্র অনিশ্চয়তা থেকে। তো এইখান থেকে তুমি একটা ডিসিশনে আসলে আসতে পারো। কি ডিসিশনে আসতে পারো, যে ধরো যে এটা ধ্রুবক, h এর মানও তোমার কি ফিক্সড, আবার 4π এর মানও কি তোমার ফিক্সড। তার মানে তুমি লিখতে পারো যে ডেল এক্স, এটা তো ধ্রুবক, এই জিনিসটা তো ধ্রুবক, ডেল এক্স সমানুপাতিক হবে, এটাকে যদি ধরো যে এটা হচ্ছে যে সমান, ইকুয়াল ধরে নাও, যে বড় না, ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল h/4π, তাহলে ডেল এক্স ইন্টু ডেল পি ইজ ইকুয়াল টু h/4π। তো এটা তোমার কি ধ্রুবক, বা ডেল এক্স ইজ ইকুয়াল টু h/4π ডেল এক্স ইজ ইকুয়াল টু h/4π ইন্টু 1/del p, ঠিক আছে, 1/del p। আর ধ্রুবক, আচ্ছা, ধ্রুবককে যদি আমি তুলে দিতে চাই, ধ্রুবক আর সমান ইকুয়াল চিহ্নকে যদি আমি তুলে দিতে চাই, তাহলে কি আসে, সমানুপাতিক চিহ্ন আসে। তার মানে ডেল এক্স সমানুপাতিক 1/del p। আচ্ছা, আমি এখান থেকে আসলে কি প্রমাণ করলাম জানো, এখান থেকে আসলে প্রমাণ করলাম যে যখন তুমি ডেল এক্স নির্ণয় করবা, ঠিক আছে, ধরো যে আমি অবস্থান নির্ণয় করতেছি, ঠিক আছে, যখন তুমি অবস্থান নির্ণয় করবা দেখবা যে ডেল পি কি হয়ে গেছে, নাই হয়ে গেছে, কমে গেছে, কারণ এটাকে বলা হয় ব্যস্তানুপাতিক সম্পর্ক। যদি ডেল এক্স এর মান বেশি হয়, তাহলে ডেল পি এর মান কি হয়ে যাবে, কমে যাবে। আবার যদি কখনো ডেল পি এর মানকে যদি তুমি বেশি ধরো,
তাহলে ডেল এক্সের মান কী হয়ে যাবে? ডেল এক্সের মান কী হয়ে যাবে? কমে যাবে। ঠিক আছে, ডেল এক্সের মান কমে যাবে। এই তীর চিহ্ন দ্বারা উল্টা বোঝাচ্ছে আর যে তুমি ভরবেগ যখন সঠিকভাবে নির্ণয় করবা তখন হচ্ছে কি ডেল এক্সের মান অবস্থানের মান কমে যাবে, আবার অবস্থান যখন সঠিকভাবে বের করবা ডেল পি এর মান কী হয়ে যাবে? কমে যাবে। তো এই যে তোমার একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে একটা নির্ণয় করলে আরেকটা হচ্ছে না, আরেকটা নির্ণয় করলে আরেকটা হচ্ছে না, এইটাই মূলত হচ্ছে কি যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। মূলত মেইন সূত্র হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে এর ব্যাখ্যা। ঠিক আছে, ডেল এক্স আর ডেল পি সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এটা দ্বারা আসলে কি বোঝায় জানো? আরও ক্লিয়ারলি বলতে বোঝায় এটা দ্বারা যে ডেল এক্স দ্বারা হচ্ছে বোঝাচ্ছে তোমার অবস্থা। ডেল এক্স মানে কি? অবস্থান। অবস্থান মানে কি? কণা ধর্ম। কণা ধর্ম। কণা ধর্ম ব্যস্তানুপাতিক 1 কি? ডেল পি কি? ভরবেগ। বেগ। বেগ মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য। তো তরঙ্গ ধর্ম, তার মানে এই জায়গাটাতে তোমার আছে তরঙ্গ ধর্ম। ঠিক আছে, অর্থাৎ কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম কি? ব্যস্তানুপাতিক। তুমি যদি ইলেকট্রনকে কখনো কণা হিসেবে বিবেচনা করো, হ্যাঁ, তাহলে তুমি এটাকে তরঙ্গ হিসেবে বিবেচনা করতে পারবা না। আবার যদি তুমি তরঙ্গ হিসেবে বিবেচনা করো তাহলে কি তুমি কণা হিসেবে বিবেচনা করতে পারবা না। তার মানে ইলেকট্রনের দুইটা ধর্ম আছে, এটা সত্য কথা। কণা ধর্ম আছে, আবার তরঙ্গ ধর্ম আছে, কিন্তু তুমি দুইটা একসাথে বলতে পারবা না। হয় তোমাকে বলতে হবে যে ইলেকট্রনের তরঙ্গ ধর্ম আছে, অথবা তোমার বলতে হবে যে ইলেকট্রনের কণা ধর্ম আছে। ঠিক আছে, এই হচ্ছে কি ব্যাপার। আচ্ছা, এবার আমরা আলোচনা করবো যে শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণটা আসলে কি? দেখো যে বোর কি করছে বলো তো, যে বোর মডেল কিন্তু কি করতে পারে না, যে বোর মডেল পরমাণু মডেল কি করতে পারেনি? হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে, আবার বোর মডেল তোমার কি করতে পারে নাই? যে ইলেকট্রনের কণা ধর্ম আর তরঙ্গ ধর্ম এগুলো কিন্তু ব্যাখ্যা করতে পারেনি। ঠিক আছে, আবার বোর মডেল এটা হচ্ছে যে ইলেকট্রনের স্থির কক্ষপথের ধারণা যদিও দিছে, কিন্তু একদম প্রপারলি দিতে পারেনি। ঠিক আছে, এই সবগুলো সমস্যার সমাধান হিসেবে শ্রোডিঞ্জার কী করছে, যে এতদিন যতগুলো সমস্যা ছিল সবগুলো সমস্যার সমাধান হিসেবে 1926 সালের দিকে উনি হচ্ছে কি দিছে, একটা হচ্ছে যে হ্যাঁ ওকে, তো কী করছে যে এই সবগুলো মডেলের সমাধান হিসেবে 1926 সালের দিকে তোমার তরঙ্গ বলবিদ্যার মডেল আলোচনা করছে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে কার মডেল? এটা হচ্ছে তোমার শ্রোডিঞ্জারের মডেল। তো এটা আসলে এক্সাক্ট মডেল না, এটা হচ্ছে একটা সমীকরণ। আচ্ছা, তো ওনার এই সমীকরণ, বিখ্যাত সমীকরণ হচ্ছে কি তরঙ্গের একটা সমীকরণ, তরঙ্গ সমীকরণ, এই যে এটা। তো এটা কীভাবে পরে আসলে দেখো, যে এটা হচ্ছে ডেল বলা হয়, ডেল স্কোয়ার সাই বাই হচ্ছে কত? ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার সাই ডেল ওয়াই স্কোয়ার, ডেল স্কোয়ার সাই ডেল জেড স্কোয়ার প্লাস 8 পাই স্কোয়ার এম বাই এস স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি সাই ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি ওনার তরঙ্গ সমীকরণ। আসলে এই তরঙ্গ সমীকরণটা আসলে কি ব্যাখ্যা করে, যে ধরো কি মিন করে, ধরো যে এটা তোমার পরমাণুর কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে কক্ষপথ। তো কক্ষপথের মধ্যে ইলেকট্রন কিভাবে ঘুরে বেড়াচ্ছে, তরঙ্গ আকারে কীভাবে ঘুরে বেড়াচ্ছে, কোন অবস্থানে আছে, কি আছে না আছে, মানে কোথায় আছে, কীরকম করে আছে না আছে, এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করা। ইলেকট্রন কীভাবে আসে না আসে অবস্থান সম্পর্কে জানতে পারবো কি এই সমীকরণ যদি আমি সমাধান করি। ঠিক আছে, এই সমীকরণ যদি সমাধান করি তাহলে ইলেকট্রনের কোন কক্ষপথে আছে, কোথায় আছে, কীভাবে ঘুরতেছে না ঘুরতেছে, এই জিনিসগুলো আমি ব্যাখ্যা করতে পারবো। ঠিক আছে, তো এর মধ্যে হচ্ছে তোমার এখানে যে ই দেখতে পারতেছো, এই ই আসলে কি নির্দেশ করতেছে বলো তো? ইলেকট্রনের মোট শক্তি। আচ্ছা, কোনটা কি মিন করতেছে আমি একটু বলে দিই। ই হচ্ছে তোমার কি, যে ওই ইলেকট্রনটা মনে করো যে কক্ষপথের মধ্যে ঘুরতেছে, তো ইলেকট্রনের কি মোট শক্তি। ঠিক আছে, ইলেকট্রনের মোট শক্তি, তারপরে হচ্ছে যে তোমার এইচ তো তুমি আসলে জানোই, এই যে এইচ প্লাঙ্কের ধ্রুবক, এটা তুমি জানো, এটা নিয়ে কোনো সমস্যা নেই। সাই যে ব্যাপারটা, সাই জিনিসটা কি? সাই হচ্ছে তরঙ্গের ফাংশন। ঠিক আছে, অর্থাৎ নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন কিভাবে হচ্ছে যে ঘুরে বেড়াচ্ছে,
অর্থাৎ ইলেকট্রন কীভাবে বিস্তৃত সেই জিনিসটা বোঝায়, ঠিক আছে, বা ইলেকট্রনের বিস্তৃতি, ইলেকট্রনের বিস্তৃতি বোঝায়, অর্থাৎ ইলেকট্রনটা কীভাবে তোমার চারদিকে ঘোরাফেরা করতেছে এই জিনিসটা, ঠিক আছে। আর ভি কি বোঝায়? ভি বোঝায় ইলেকট্রনের স্থিতিশক্তি, ইলেকট্রনের স্থিতিশক্তি, এটা হচ্ছে কতটুকু পরিমাণ, কতটুকু, এটা হচ্ছে তোমার Z(E²/r), আর পরিমাণ এতটুকু, এটা মাথায় রাখে এমনিতে। তো এই হচ্ছে যে তোমার ডিটেলস, তুমি একটু দেখে নিও। হ্যাঁ, আচ্ছা, তাহলে তুমি একটা জিনিস বল, এই যে আমরা ওয়েভ ইকুয়েশনটা পাইছি, হ্যাঁ, এই ওয়েভ ইকুয়েশনটা তুমি যদি সলভ করো, এই যে ওয়েভ ইকুয়েশন বা তরঙ্গ সমীকরণ, এটা তুমি সলভ করো, তাহলে কী পাবা? সাই পাবা, ঠিক আছে। আরও যদি এটাকে তুমি সলভ করো পাবা সাই²। এই ব্যাপারটা একটু বলি। এই সাই মূলত তোমার নির্দেশ করতেছে অরবিটাল। এখন অরবিটাল জিনিসটা কি আমরা সামনের দিকে যে জানবো। আর সাই² কি নির্দেশ করতেছে? যে ওই অরবিটালের মধ্যে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা, ইলেকট্রন পাওয়ার, অর্থাৎ ইলেকট্রন আমি পাবো কিনা ওই অরবিটালে, সম্ভাবনা। আমি খুব সোজা ভাষায় বললাম যে এই ওয়েভ ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, তাহলে আমি সাই পাবো, সাইকে যদি সলভ করি তাহলে কী পাবো? সাই² পাবো। তো এই সাই দ্বারা যদি অরবিটাল নির্ণয় করে, অরবিটাল মানে কক্ষপথ, আপাতত চিন্তা করা হচ্ছে কক্ষপথ, কক্ষপথে ইলেকট্রন আমি পাবো কি না সেটা হচ্ছে কি দ্বারা ইন্ডিকেট করা হয়? সাই² দ্বারা, ঠিক আছে। তাহলে সাইকে আমি যদি সলভ করি তাহলে সাই² পাবো। এই হচ্ছে তোমার শ্রোডিঞ্জারের তরঙ্গ সমীকরণ। তাহলে আমরা মোটামুটি ব্যাপারগুলো জানলাম, 4টা জিনিস। তাহলে এই জিনিসগুলো যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে যে আমরা নেক্সট টপিক হবে কোয়ান্টাম বলবিদ্যা পরমাণু মডেল কী এবং কীভাবে কাজ করে না করে, এই জিনিসগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। ওকে।